ছয় ধরনের সম্পত্তি আপনারা আর কোনোভাবে আগত বিডিএস ভূমি জরিপে আপনাদের নামে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন না। তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে যে কিছু শ্রেণীর ব্যক্তি তাদের সম্পত্তি কিন্তু খুব দ্রুতই মালিকানা হারাতে যাচ্ছে এবং এটি হবে সামনে বিডিএস ভূমি জরিপের মাধ্যমে। এবং এই বিডিএস ভূমি জরিপ এমনভাবে করা হচ্ছে যে এটি শুধু ভূমি জরিপ না, এটি একটি ভূমি ব্যবস্থাপনাও বলা চলে। কেননা এই বিডিএস ভূমি জরিপকে সর্বশেষ জরিপ বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে এরপরে আর কোনো ভূমি জরিপ হবে না। এবং এই ভূমি জরিপটি হবে ডিজিটালাইজড এবং এই ডিজিটালাইজড ভূমি জরিপের মাধ্যমে পরবর্তীতে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে কিংবা বিক্রয় করে, হস্তান্তর করে, সেক্ষেত্রে ডিজিটালাইজের মাধ্যমে অর্থাৎ তার ন্যাশনাল এনআইডি কার্ড, ডিজিটাল স্মার্ট কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। যখন কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করবেন কিংবা ক্রয় করবেন, তার যে ডিজিটাল এনআইডি কার্ড সেখান থেকে মাইনাস এবং প্লাস করে দিয়ে পরবর্তীতে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এবং এই জরিপের মাধ্যমে বলা হচ্ছে যখন একবার কোনো ব্যক্তির নামে ভূমি রেকর্ড জরিপভুক্ত হবে, তখন তিনি সেই সম্পত্তিটি পরবর্তীতে আর কেউ এসে অবৈধভাবে বহু দখল করার সুযোগ থাকবে না। তিনি যদি তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানায়, তখন তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই অধিকারটি বর্তমানে যে ভূমি আইন তৈরি হচ্ছে সেটিতে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে। এতদিন আসলে ভূমি মন্ত্রণালয় আলাদাভাবে কাজ করতো, আইন মন্ত্রণালয় আলাদাভাবে কাজ করতো। এখন দুইটাকে একই কেন্দ্রীভূত করে এই দুটার মাধ্যমে সমন্বয় করে আপনার ফৌজদারি এবং ক্রিমিনাল এফেক্ট যেগুলো থাকে সেগুলো এবং আপনার সিভিল এফেক্ট যেগুলো থাকে সেগুলোকে একত্রীকরণ করে আপনার এই ভূমি ব্যবস্থাপনাকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় কিছু শ্রেণীর ব্যক্তির সম্পত্তি কিন্তু সরকার একুয়ার করে নেবে, অর্থাৎ এতদিন ধরে যারা ভুয়া মালিকানাহীন ধরে সম্পত্তি দখল করে আসছেন, এক্ষেত্রে তাদের কিন্তু সম্পত্তি প্রয়োগ করে নিয়ে সরকার পরবর্তীতে বাকি পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এই সম্পত্তিগুলোর মধ্যে সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি, তাহলে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে খাস খতিয়ানভুক্ত কোনো সম্পত্তি কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি। অর্থাৎ অনেকেই কিন্তু রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি সেগুলোকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে দখল করে আসছে। এখন তিনি যে লিজ নিলেন, নেওয়ার পরে তিনি যদি কোনোভাবে সেই সম্পত্তি সরকারকে ফেরত না দিয়ে জাল দলিল তৈরি করে দখল করে, তাহলে এই সম্পত্তিগুলো তারা আর কোনোভাবেই দখল করতে পারবে না কিংবা বিদেশ ভূমি জরিপে এগুলোকে আর কোনোভাবে তাদের নামে রেকর্ডে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবে না, এটি সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি ধরুন, যেটি হচ্ছে আপনার লিজ দেওয়ার ক্ষেত্রে নিয়ম, যে ব্যক্তি লিজ নিলেন তিনি যদি মৃত্যুবরণ করেন লিজের মেয়াদ শেষ হওয়ার আগেই, তাহলে পরবর্তীতে তার ওয়ারিশগণ কিন্তু ওই সম্পত্তির লিজ মেয়াদে দখল করতে পারে। এখন যদি যে ব্যক্তি লিজ নিয়েছেন তিনি যদি সেটির তথ্য গোপন করে পরবর্তীতে তার ওয়ারিশগণ না জানে এবং পরবর্তীতে তারা দখল সূত্রে অন্য কারো কাছে বিক্রি করে দেয় এবং যে ব্যক্তি ক্রয় করেছেন তিনিও যদি না জানেন, তারপরেও কিন্তু কোনো কিছু করার নেই। ওই সকল সম্পত্তি যে ব্যক্তি বর্তমানে দখলে রয়েছে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। সরকার একুয়ার করে নিয়ে পরবর্তীতে লিজ দিবে হয়তো নতুন করে, না হলে সরকারের কোনো রাষ্ট্রীয় কাজে সেগুলো ব্যবহার করবে। এক্ষেত্রে হয়তো যে সকল ব্যক্তি পরবর্তীতে সম্পত্তি ক্রয় করেছেন তারা প্রতারণার মামলা করতে পারে যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে। তাছাড়া তাদের কিন্তু আর কোনো পথ খোলা নেই, সম্পত্তি ছেড়ে দিতে তারা বাধ্য। এবং কোনোভাবেই আপনারা যতই আশ্রয় নেন না কেন কৌশলের, এই সকল সম্পত্তি আর বিডিএস ভূমি জরিপে আপনারা রেকর্ডীয় ক্ষতিমুক্ত করতে পারবেন না। এরপরে আসে হচ্ছে অর্পিত সম্পত্তি কিংবা জবরদখল করে রাখা কোনো সম্পত্তি। এই যে অর্পিত রেখে যাওয়া কোনো সম্পত্তি, এটি সব থেকে বেশি হয়েছে আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন অনেক ব্যক্তি জীবনের ভয়ে ভারতে গিয়ে কিংবা কোনো একটি রাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। এখন যে সম্পত্তি তাদের মালিকানা ছিলেন সেই সকল সম্পত্তি হয়তো তারা ফেলে রেখে গেছেন কিংবা সেই সকল সম্পত্তি কাউকে কোনো ব্যক্তিকে অর্পিত দিয়ে গেছিলেন, এই সকল সম্পত্তি আপনি দেখে রাখেন, আমরা এসে পরবর্তীতে যদি জীবন থাকে তাহলে এই সকল সম্পত্তি আপনাদের কাছ থেকে আবার দখল করব। এখন ওই সকল ব্যক্তি যদি কোনোভাবে ফেরত না আসে কিংবা এসে ওই সকল ব্যক্তির কাছে সম্পত্তি দাবি করে, তাহলে ওই সকল সম্পত্তি যদি ওই সকল ব্যক্তি আর ফেরত না পায় এবং যে সকল ব্যক্তির কাছে রেখে গেছিলেন কিংবা যে সকল ব্যক্তি জবরদখল কিংবা আপনার গণিপত্রের মাল হিসেবে সম্পত্তিগুলো দখল করছিলেন, পরবর্তীতে সেই সকল ব্যক্তি যদি ভুয়া দলিল তৈরি করে অন্য কোনো কাছে বিক্রি করে কিংবা
জবরদখল কিংবা দখল সূত্রে, ভোগ দখল সূত্রে যদি দলিল তৈরি করে পরবর্তীতে কারো কাছে বিক্রি করে, এখন ওই সকল ব্যক্তির তো আসলে লিগ্যাল কোনো সেইন নাই কিংবা লিগ্যাল কোনো হস্তান্তরযোগ্য দলিল নাই। তাই ওই সকল সম্পত্তি আর কোনোভাবেই নতুন যে বিডিএস ভূমি জরিপ হচ্ছে, এই বিডিএস ভূমি জরিপে আপনার রেকর্ডীয় ক্ষতি মুক্ত করে দেওয়া হবে না। ওই সকল সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এখন যদি ওই সম্পত্তি 4 হাত বদল হয়ে কোনো একজন ব্যক্তি ভোগ দখল করে, যে রিসেন্ট ভোগ দখল করছে তার কিন্তু কোনো কিছু করার থাকবে না। আপনারা যতই মামলা হামলা করুন, এই সকল সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতেই হবে। আর যদি আপনারা কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে সম্পত্তিগুলো রেকর্ডীয় ক্ষতিমুক্ত করেনও, এখন ওই সকল সম্পত্তি যদি কোনো ওয়ারিশ এসে দাবি করে যে এই সকল সম্পত্তি আমাদের, তাহলে সরকার তাদেরকে বের করে দিবে, অথবা সেই সকল সম্পত্তি সরকার খাস তালিকাভুক্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এরপরে আরেকটি বিষয় আসে হচ্ছে, নদীর তীরবর্তী কোনো সম্পত্তি যদি নদী ভাঙনের ফলে নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং পরবর্তী কোনো এক সময় ওই সম্পত্তিটি আপনার পরবর্তী অপর পারে জেগে ওঠে, চর হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন এই পারে সম্পত্তি যে ব্যক্তি মালিক ছিলেন, এই ব্যক্তি পরবর্তীতে ওই সকল সম্পত্তি এসে নিজস্ব মালিকানা দাবি করে চরে ভোগ দখল করতে পারবেন না। এক্ষেত্রে আইনে বলা হচ্ছে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে যে সময় সম্পত্তিটি কিংবা ওই জমিটি নদীগর্ভে বিলীন হবে, তাৎক্ষণিক ওই সম্পত্তির মালিকানা কিন্তু ওই সকল ব্যক্তি হারিয়ে ফেলবেন এবং ওই সম্পত্তিটি নদীর নিজস্ব মালিকানায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন শুধুমাত্র ওই সকল সম্পত্তি ডিসি অফিসে অ্যাপ্লিকেশন করে ওই মালিক বলতে পারে যে ওই পারে যখন সম্পত্তি জেগেছিল আমরা এই মালিক ছিলাম, আমাদেরকে এই সম্পত্তি ভোগ দখল করতে দেওয়া হোক। হয়তো এখান থেকে ডিসি অফিস থেকে বলা হবে যে এই সম্পত্তি হয়তো আপনাকে লিজ দেওয়া হতে পারে বা কোনোভাবে একটা চুক্তি মেয়াদে আপনাকে ভোগ দখল করতে দেওয়া হবে, কিন্তু কোনোভাবে আর আপনি আপনার নামে এই সকল সম্পত্তি লিগ্যাল ওয়েতে রেকর্ডীয় খতিয়ে নিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে আসা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি। এখন এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে নানান বিড়ম্বনা রয়েছে। অনেক ওয়ারিশ অর্থ প্রভাব খাটিয়ে কিংবা পিতা জীবিত থাকায় সেগুলো প্রতারিত করে তাদের কাছ থেকে নিয়ে পরবর্তীতে অন্য ওয়ারিশদেরকে ঠকিয়ে বেশি সম্পত্তি ভোগ দখল করে। এখন সরকার বলে দিয়েছে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, কোনো ওয়ারিশ যদি অন্য কোনো ওয়ারিশ ভাই কিংবা বোনকে ঠকিয়ে সম্পত্তি ভোগ দখল করে, তাদেরকে না দেয়, তাদের পাওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে প্রতারিত করেছে, তাহলে এই সকল সম্পত্তি কিন্তু সরকার বের করে নিয়ে যে ওয়ারিশগণ পাওয়ার কথা ছিল তাদেরকে ফেরত দেবে। যদি ওয়ারিশ না পাওয়া যায়, সরকার প্রয়োজনে খাস তালিকাভুক্ত করে দেবে, কিন্তু তারপরেও কোনো ব্যক্তিকে আর জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করতে দেয়া হবে না। এখন এক্ষেত্রে যদি আপনারা যারা জবরদখল করে রেখেছেন কিংবা প্রতারিত করে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন, তারা যদি বলেন আমি সম্পত্তি বেশি ভোগ দখল করছি, এটি সরকার কিভাবে বুঝবে? আপনার মতো সরকার অত চালাক না। সরকার যখন জরিপ ঘোষণা করা হবে তখন তো আপনি এই জরিপগুলো করবেন, তাই না? কোনো ডকুমেন্টের বলে তো আপনাকে করতে হবে। প্রাথমিকভাবে আপনাকে নিয়ে যেতে হবে হচ্ছে ওয়ারিশান বন্টন দলিল। ওয়ারিশান বন্টন দলিল তো স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে যে কোন ওয়ারিশ কতটুকু সম্পত্তি পাবে কিংবা কতজন ওয়ারিশ। এখন আপনি দুই ভাই, এক ভাই পেলেন 2 বিঘা সম্পত্তি, এক ভাই পেলেন 1 বিঘা সম্পত্তি, এটি তো কোনোভাবে হইতে পারে না ওয়ারিশান বন্টন দলিলে। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে তো দলিল সঙ্গে সঙ্গে বাতিল। আর যদি আপনার প্রতারিত ভাবে আপনি কোনো ভাইকে নামই উল্লেখ না করেন, সেক্ষেত্রে তো অন্য ঘটনা হয়ে গেল, ওটি তো আপনার ক্রিমিনাল কেস হয়ে গেল। আর যদি সমানভাবে সম্পত্তি ভাগ থাকে, তাহলে এখন আপনি যে সম্পত্তি অতিরিক্ত ভোগ দখল করছেন এই ওয়ারিশান বন্টন দলিলের বাইরে, তাহলে ওই সম্পত্তি নিশ্চয়ই আপনাকে কোনো দলিল দেখাতে হবে, ক্রয় সূত্রে অথবা অর্পিত সূত্রে কিংবা কোনো না সূত্রে তো আপনাকে দলিল দেখাতে হবে। যদি দলিল দেখাতে পারেন তাহলে তো হয়েই গেল, আর যদি দলিল দেখাতে না পারেন তাহলে ওই সকল সম্পত্তি আপনি আর কোনোভাবে কোনো উপায়ে ভোগ দখল করতে পারবেন না। এক্ষেত্রে আপনার সামাজিক প্রেক্ষাপটও কিন্তু অনেকটি বড় ব্যাপার। আপনি লুকিয়ে চুপে চাপে কোনো সম্পত্তি ভোগ দখল করার কিন্তু সুযোগ নেই। আপনার সমাজে অন্যান্য যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তারা নিশ্চয়ই এই সকল বিষয় নিয়ে অবগত, তারাও কিন্তু এই সকল বিষয়ে বাধা প্রদান করতে পারে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যে সকল ব্যক্তি সম্পত্তিতে আসলে জবরদখল করে পরবর্তীতে ভুয়া দলিল তৈরি করে আপনার সম্পত্তিগুলো ভোগ দখল করে আসছিলেন এবং যাদের কাছে লিগ্যাল হস্তান্তরযোগ্য কোনো দলিল নেই, সেই সকল ব্যক্তির সম্পত্তি কিন্তু বের করে নেওয়া হবে। এক্ষেত্রে বলাই হচ্ছে বারংবার যদি কোনো ব্যক্তি এরকম সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে বিক্রি করে দেয়, এখন সর্বশেষ যে ভোগ দখল দাতা তিনি যদি এই সকল বিষয় না জেনে ক্রয় করেন, তাহলেও কিন্তু এই সকল সম্পত্তি তাদেরকে ছেড়ে দিতে হবে এবং এর দায়ভার কিন্তু রাষ্ট্র নেবে না। কেননা বারবার ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আপনারা কোনো সম্পত্তি ক্রয় করার সময় যে আইনের প্রসিডিওরগুলো আছে সেগুলো ফলো করুন, ফলো করে তারপর সম্পত্তি ক্রয় করুন। এখন আপনারা সম্পত্তি ক্রয় করার সময় চোখ বন্ধ করে সম্পত্তি ক্রয় করেছেন কিনা এটি কিন্তু আপনার সরকার দেখবে না। এখন আসলে বিষয়গুলো এমন হয়ে গেছে যে একটু কিন্তু খতিয়ে দেখলেই বোঝা যায় কোন সম্পত্তির দলিলটি আসল, কে আসল মালিক আর কে ভুয়া মালিক।
এখন আপনি তড়িঘড়ি করে কোনো সম্পত্তি ক্রয় করেছেন, এখন পরবর্তীতে এই সকল সম্পত্তি এসে দেখছেন যে এগুলো তো ভুয়া দলিল বলে আমি ক্রয় করেছি, কিংবা খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, অন্য একজন ওয়ারিশের সম্পত্তি, সেগুলো এইভাবে কোনোভাবেই আর ক্রয় বিক্রয় করার সুযোগ নেই, কিংবা এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে থাকেন তাহলে তাদের নাম কিন্তু এই রেকর্ডীয় খতিয়ানে কোনোভাবে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এই সকল সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতে বাধ্য হতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো জমির অধীনে যদি আদালতে মোকদ্দমা থাকে, অর্থাৎ দুই পক্ষ যদি সম্পত্তির কে মালিক এই দ্বন্দ্বেই আদালতে মোকদ্দমা করে এবং সেই মোকদ্দমা যদি অমীমাংসিত হয়, তাহলে ওই আদালতে মোকদ্দমাটি যতদিন পর্যন্ত মীমাংসিত না হয়, অর্থাৎ কোন মালিক কোন সম্পত্তিটি পাবে কিংবা ওই সম্পত্তিটির অরিজিনাল মালিক কে, এগুলো যদি মীমাংসিত না হয় তাহলে আর বিডিএস ভূমি জরিপে ওই নির্দিষ্ট সম্পত্তি খাস করতে আপনার রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। কেননা এই রেকর্ডীয় খতিয়ানে যদি কোনো একজন ব্যক্তির নামে আপনার রেকর্ড করে দেয় এবং ওটি যদি আদালতে অমীমাংসিত হয় এবং ওই ব্যক্তি যদি ওই সম্পত্তির মালিক না হয়, তাহলে কিন্তু এই যে রাষ্ট্রীয় আদালত অবমাননার কিন্তু মামলা হতে পারে এবং যে ব্যক্তি এই খতিয়ানে তাদের নাম অন্তর্ভুক্ত করে দিবেন তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তাই এই সকল যদি কোনো ধরনের ঘটনা থেকে থাকে তাহলে ওই সকল ভূমি জরিপে আর কোনোভাবে এই আদালতে মামলা চলমান কোনো সম্পত্তির অধীনে কোনো ব্যক্তি আর সম্পত্তিতে তাদের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবে না। এটি কিন্তু আপনার নোটিশ আকারে প্রজ্ঞাপন আকারেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোকে সবসময় সামনে নিয়ে আসা হয়েছে এবং বারবার আমরা বলার চেষ্টা করেছি যে এই ধরনের সম্পত্তি কিন্তু আপনারা আর এই 2024 সালের মধ্যে হয়তো কোনোভাবে ভোগ দখল করতে পারবেন না বা এগুলো সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আর বিডিএস ভূমি জরিপে কিন্তু আরো কঠিনভাবে করা হচ্ছে, যে জায়গায় বিডিএস জরিপ বর্তমানে চলমান রয়েছে সেই সকল জায়গায় এই সকল সম্পত্তির মালিক কিন্তু অলরেডি সম্পত্তির মালিকানা হারাতে চলেছেন। তাই এই সকল বিষয় নিয়ে যদি কারো কোনো ঝামেলা থেকে থাকে তাহলে এই সকল ঝামেলা এখনই সমাধান করার চেষ্টা করুন। আর যেগুলো সমাধান করার মতো না সেই সকল ব্যক্তি রেডি হয়ে থাকুন, সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতে হবে। কোনোভাবেই ভুয়া কিংবা প্রতারিত করে আপনার এই সকল সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করবেন না। পরবর্তীতে এই সকল বিষয় নিয়ে আপনাদের জেল জরিমানা পর্যন্ত হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। আর এই সকল বিষয় ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো বর্তমানে বিডিএস ভূমি জরিপে কিন্তু আপনার সামনে উঠে আসছে। ওই বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই বিষয়টি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পেরেছেন ভালোভাবে যে কোন সম্পত্তিগুলো আপনাদের এই রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনাদের নাম। আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কিংবা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।